জানোয়ারটা মাদি, অল্প বয়সী। তাই কথাটা শুনে প্রথমে আন্দাজ করতে পারলেন না অ্যান্ডারসন কি কারণে মানুষ খেকো হলো ওটা। ভাবতে ভাবতে হঠাৎ জামালা উপত্যকার মানুষ খেকো বাঘটার কথা তার মনে পড়ে গেল। কে জানে গত মৈথুনকালে ওই মানুষ খেকোটার সঙ্গে কাটিয়ে এই বদ অভ্যাসটা রপ্ত করেছে কিনা বাঘিনীটা, অথবা ওই এলাকার কোনো মানুষ খেকো বাঘিনীর মেয়ে হয়তো ওটা, যে তাকে মানুষের মাংসের স্বাদ বুঝিয়েছে। তা সে যে কারণেই হোক মানুষ খেতে শুরু করেছে বাঘিনীটা, এবং তাকে মারতে পারলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। একজন রাখালকে আক্রমণ করেই মানুষ মারার বিদ্যায় হাতে খড়ি তার। জঙ্গলের মধ্যে খোলা ঘাসভূমিতে সেদিন গরু চড়াচ্ছিল এক রাখাল। হঠাৎ জঙ্গল থেকে একটা বাঘিনী বেরিয়ে এসে তার সবচেয়ে ভালো দুধেল গাইটার ঘাড় মোটকে মেরে ফেলল। অত্যন্ত সাহসিকতার সঙ্গে এবং সমান বোকামির পরিচয় দিয়ে বাঘিনীকে তার শিকারের ওপর থেকে সরানোর চেষ্টা করল রাখাল। হাতের খাটো বাঁশের লাঠি ঘুরিয়ে বাঘকে বাড়ি মারার ভয় দেখাতে দেখাতে জোরে জোরে চেঁচাতে শুরু করল সে। এই কায়দায় অনেক সময় ভীতু গরু খেকো বাঘকে তাড়িয়ে দেয় ওই পাহাড়ি এলাকার লোকেরা। কিন্তু ভয় পাওয়া দূরে থাক, প্রচণ্ড গর্জন করে উঠে দাঁত খিচিয়ে রাখালকে তাড়া করল এই বিশেষ বাঘটা। গতিক সুবিধের নয় দেখে ঘুরে দৌড় দিল রাখাল। দুই লাফে তার কাছে পৌঁছে গেল বাঘ। বেয়াদব রাখালকে সামান্য শায়েস্তা করার জন্য মৃদু একটা চাটি মারল শুধু, কিন্তু ওই মৃদু চাটিতেই লোকটার কাঁধ থেকে নিতম্ব পর্যন্ত গভীরভাবে চিরে গেল। হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল সে। দুপে ঘৃণ্য জীবটার যথেষ্ট শিক্ষা হয়েছে ভেবে খোশমেজাজে শিকারের কাছে ফিরে এলো বাঘিনী। জ্ঞান ফিরে পেয়ে মাত্র 40 গজ দূর থেকে মাংস ছেঁড়ার আর হাড় চিবানোর শব্দ শুনতে পেল রাখাল। এত বিপদেও মাথা ঠিক রাখল সে, উঠে দাঁড়ানোর চেষ্টা করল না। তাকে নড়াচড়া করতে দেখলে আবার আক্রমণ করে বসতে পারে বাঘিনী, আর এবার আক্রমণ করলে আর না মেরে ছাড়বে না। ঘাসের উপর মুখ গুজে পাথরের মতো অনড় হয়ে পড়ে রইল রাখাল। বেশ কিছুক্ষণ এভাবে থেকে অতি ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো সে। এক মনে খেয়ে চলেছে বাঘিনী। অ্যান্ডারসনের কাছে রাখাল বলেছিল, কি করে যে পরের একটা ঘন্টা কেটেছে কি বলবো সাহেব, জীবনে ভুলবো না আমি আমার তখনকার মনের অবস্থা। খেতে খেতে একটু পরপরই আমার দিকে মাথা তুলে দেখেছে বাঘটা। একবার উঠে দাঁড়িয়ে এগিয়েও এসেছে কয়েক পা, তারপর কি মনে করে ফিরে গিয়ে খেতে শুরু করেছে আবার। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ভয়ে, অবশ হয়ে আসতে চাইছে হাত পা। উঠে দাঁড়িয়ে ছুটে পালাবার চিন্তাটা অতি কষ্টে দমন করেছি। অতিরিক্ত ভয় পেয়ে যাওয়াতেই সে যাত্রায় প্রাণে বেঁচে যায় লোকটি, কারণ ভয়ে অসাড় করে দিয়েছিল তার স্নায়ুমণ্ডলী, বিরত রেখেছিল ওঠার চেষ্টা থেকে। 1 ঘন্টারও বেশি সময় নিয়ে খাওয়া শেষ করলো বাঘিনী। তারপর আরাম করে বসে ধীরে সুস্থে চেটে চেটে পরিষ্কার করতে থাকলো মুখ আর থাবা। আরও আধ ঘন্টা সব কাজ সুসম্পন্ন হয়েছে মনে করে শেষবারের মতন আর একবার আহত রাখালের দিকে তাকিয়ে হেলে ধুলে ঢুকে পড়ল জঙ্গলে। বাঘিনী চলে যাওয়ার পর আরো 10 মিনিট একইভাবে পড়ে রইল রাখাল। নিশ্চিত হয়ে নিল সত্যি ওটা চলে গেছে কিনা। তারপর উঠে দাঁড়ালো, একবার চারদিকে চোখ বুলিয়ে পরিমরি করে ছুটল গায়ের দিকে। আশ্চর্য, এত বড় ক্ষতও কিন্তু সেরে গেল লোকটার। কোনো ভালো ওষুধ ব্যবহার করেনি সে। গোবরের সাথে কিছু বনজ গাছপালার শিকড় আর পাতার রস মিশিয়ে একরকমের মলম তৈরি করে দিল তাকে এক গেঁয়ো কবিরাজ। ওই মলম লাগানোর পর আস্তে আস্তে শুকিয়ে গেল ক্ষত, ভালো হয়ে উঠল রাখাল। পরে এই কথা শুনে অবাক হয়েছিলেন অ্যান্ডারসন। তার ধারণা ওই গোবর মেশানো পাতামূলের রস কোনো কাজে আসেনি। ওগুলো না লাগালেও এমনিতেই সারত লোকটার ক্ষত। শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য গায়ে পেঁচানো চাদরের জন্য বাঘের নখের বিষ পৌঁছতেই পারেনি তার রক্তে। রক্তে বিষ ঢুকে গেলে কবিরাজের ওই ওষুধ কোনোই কাজ করত না, বরং আজে বাজে জিনিস লাগানোয় আরো বিষাক্ত হয়ে উঠত। ভারতের মামান্দুর নামে এক রেল স্টেশনের মাইল 4 দূরে ঘটেছিল এই ঘটনাটি। এরপর প্রায় একই রকম আরেকটি ঘটনা ঘটল।
তবে এবারের লোকটির ভাগ্য অত ভালো হলো না। আবার গরু মারতে এসে এক বৃদ্ধ রাখালকে আক্রমণ করে বসল বাঘিনী। সেই পুরনো কাহিনী। বন থেকে বেরিয়ে এসে একটা দুধেল গাই মারল বাঘ। ভয় দেখিয়ে তাড়াবার চেষ্টা করতেই আক্রমণ করল রাখালকে, মারাত্মকভাবে আহত করল। কিন্তু আগের মতো শিকারস্থলে বসে খেল না শিকারকে, টেনে নিয়ে গেল একটা ঝোপের ভেতর। অজ্ঞান হয়ে ঘটনাস্থলেই পড়ে রইল বুড়ো রাখাল। সাংঘাতিক রক্তক্ষরণ হতে লাগলো তার ক্ষতগুলো থেকে। ওদিকে রেল লাইন পার হয়ে ওপারের গায়ে ছুটে পালিয়েছে গরুর পাল। গরুগুলোকে ওভাবে ছুটে আসতে দেখে অবাক হলো রাখালের ভাই। কারণ অনুসন্ধান করে দেখতে এলো সে, কিন্তু রেল লাইন পর্যন্ত এসেই কি মনে করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই তার ভাইকে চেঁচিয়ে ডাকল। ও তরফ থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ জাগল তার। বাঘ নয় তো? কথাটা মনে পড়তেই তাড়াতাড়ি গায়ে ফিরে এলো সে। লোক জোগাড় করে আবার বুড়ো রাখালকে খুঁজতে চলল তার ভাই। ছুটন্ত গরুর খুরের দাগ ধরে ঘটনাস্থলে এসে হাজির হল। অজ্ঞান অবস্থায় পেল তারা রাখালকে। রক্তক্ষরণে প্রায় মৃত তখন সে। প্রথমে গায়ে নিয়ে আসা হলো রাখালকে, তারপর স্টেশনে। উদ্দেশ্য 9 মাইল দূরের রেনিগুম্ভ শহরে পাঠিয়ে দেয়া। সেখানে ডাক্তার আছে, হাসপাতাল আছে। কিন্তু ট্রেন আসার আগেই মারা গেল হতভাগ্য লোকটি। এই হলো মামান্দুরের মানুষ খেকোর প্রথম মানুষ খুন। তৃতীয় লোকটাকে খুন করার পর মানুষ খেকো উপাধি অর্জন করল বাঘিনী। এবারও রাখালকেই মারল সে। সেদিন সকাল 9টার দিকে তৃণভূমিতে গরু চড়তে ছেড়ে দিয়ে বনের প্রান্তে একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল দুই রাখাল। হঠাৎ বন থেকে বেরিয়ে এসে একটা মোটা তাজা বলদের দিকে তেড়ে গেল বাঘিনী। প্রথম চেষ্টায় শক্তিশালী প্রাণীটাকে পিঠ থেকে ফেলে দেবার চেষ্টা করলো বলদটা। না পেরে তাকে নিয়েই পাগলের মতো ছুটে গেল সে রাখাল দুজনের দিকে। ব্যাপার দেখে সঙ্গে সঙ্গে পেছন ফিরে দৌড় দিল একজন রাখাল। অন্যজন বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে রইল যেখানে ছিল সেখানেই। ছুটতে ছুটতেই একবার পেছন ফিরে তাকালো প্রথম রাখাল। দেখল বলদের পিঠ থেকে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল বাঘিনী। এরপর আর দেখার মতো মানসিক অবস্থা রইল না তার। যত জোরে সম্ভব ছুটল গায়ের দিকে। লাঠি, সরকি, ভোজালি এইসব অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক ঘন্টা পর ঘটনাস্থলে এসে হাজির হলো উদ্ধারকারী দল। কিন্তু রাখালের দেহটা তারা দেখল না, বাঘে নিয়ে গেছে। গায়ে ফিরে চলল দলটা। মৃতদেহটা খুঁজে বের করতে হলে আরো লোক দরকার। আরো ঘন্টা 3 পর 100রও বেশি লোক এসে হাজির হলো ঘটনাস্থলে। রক্তের দাগ অনুসরণ করে করে লাশটা খুঁজে বের করলো তারা। একটা শুকনো নালার বুকে নরম বালিতে মুখ গুজে পড়ে আছে রাখালের দেহাবশেষ। বুক আর নিতম্বের খানিকটা খেয়ে রেখে গেছে বাঘিনী। পরবর্তী 2 মাসে আরো 3 জন লোককে খুন করল বাঘিনী। এর মধ্যে একজন রাখাল, একজন ভ্রমণকারী যে রেনিগুম্ভ রোড ধরে চলছিল, এবং একজন লাম্বানি উপজাতির লোক। মধু খুঁজতে বনে ঢুকেছিল সে। ব্যাস, এরপর থেকেই তৃণভূমিতে গরু চড়ানো বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল মধু জোগাড়ের কাজ। পায়ে হেঁটে বড় সড়ক ধরে না এসে রেলপথে যাতায়াত শুরু করলো লোকে। এতে অনেক ছোট ছোট গায়ের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেল। অগত্যা বাধ্য হয়ে ওই এলাকার তৎকালীন ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার মিস্টার লিটলউড অনুরোধ করে চিঠি লিখলেন অ্যান্ডারসনকে। তিনি যেন দিন কয়েক মামান্দুরের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য অবলোকন করার জন্য এখানে আসেন এবং অবশ্যই মানুষ খেকোটাকে মারার চেষ্টা করেন। থাকার কোনো অসুবিধে হবে না, কারণ এই ধরনের অভ্যাগতদের জন্যই তৈরি করা হয়েছে মামান্দুর ফরেস্ট বাংলো। চিঠি পাবার সঙ্গে সঙ্গে 15 দিনের ছুটি মঞ্জুর করিয়ে নিলেন অ্যান্ডারসন। রাতের মেলেই রওনা হলেন মামান্দুর। পথে গাড়ি বদল করে মান্ধাতা আমলের লক্কর মার্কা একটা লোকাল ট্রেনে চেপে পরদিন বিকেল 3:30 এসে নামলেন মামান্দুর স্টেশনে। স্টেশন থেকে ফার্লং 7 দূরে ছোট একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে মামান্দুর ফরেস্ট বাংলো। গায়ের ভেতর দিয়েই চলে গেছে স্টেশন থেকে বাংলোয় যাবার পথটা। কাজেই গায়ে থেমে বাঘিনীটার নতুন কোনো খবর আছে কিনা জেনে নিলেন অ্যান্ডারসন। অবশ্যই আগে নিজের পরিচয় দিয়ে কেন এসেছেন তা জানিয়ে নিলেন গ্রামবাসীদের।
অল্প সময়ের মধ্যেই দেহাতি সরগ্রামের সাহায্যে তার আগমন সংবাদ জানা হয়ে যাবে আশপাশের গায়ের সবার। 3টে মোষের বাচ্চাও কিনে নিলেন তিনি এখান থেকে। ওগুলো গচ্ছিত রাখলেন একজন স্থানীয় শিকারী আরোগ্য স্বামীর কাছে। লোকটাকে আগে থেকেই চেনেন অ্যান্ডারসন। বাংলোর সামনে ছড়ানো ঢাকা বারান্দা। এখানে দাঁড়ালে বনের সীমারেখা পরিষ্কার চোখে পড়ে। দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমের গভীর বনরেখা গিয়ে ঠেকেছে রেল লাইন পর্যন্ত। অন্য 3 দিকে যতদূর চোখ যায় শুধু বন আর বন। উত্তরের বনরেখা শুরু হয়েছে ঘাসভূমির কিনারা থেকে। এখানেই প্রথম রাখালটাকে আহত করে বাঘিনী। বাংলোকে কেন্দ্র করে চারপাশের বনের সীমারেখাকে বৃত্ত কল্পনা করলে পূব আর দক্ষিণ পূবের জঙ্গলকে বিশাল দুটো চাকার স্পোকের মতো মনে হবে। অঞ্চলটা মোটামুটি সমতল। বহু বছর আগে নানা জাতের শিকারে পূর্ণ ছিল এখানকার জঙ্গল। সেই সব দিনে অনেক সকাল সন্ধ্যা বনের পথে পথে ঘুরে বেরিয়েছেন অ্যান্ডারসন। গ্রীষ্মের দুপুরে বাংলোর ছায়া ঢাকা ঠান্ডা বারান্দায় বসে শক্তিশালী দূরবীন চোখে লাগিয়ে ঘন্টার পর ঘন্টা চেয়ে থেকেছেন বনসীমা আর ঘাসভূমির দিকে। চোখে পড়েছে চড়ে বেড়ানো সম্বর আর চিতল হরিণের দল। একপাশের বন থেকে বেরিয়ে তৃণভূমি পেরিয়ে ওপাশের বনে ছুটে যাওয়া ময়ূরীর ঝাঁক। ভোরে দূরবীন চোখে লাগিয়ে 3-3বার 3টে কালো ভালুককে তৃণভূমি পেরোতে দেখেছেন। এমনকি এক সুন্দর বিকেলে একটা বাঘকেও বনসীমা ধরে হেলে দুলে ঘুরে বেড়াতে দেখেছেন তিনি। দেখেছেন অসংখ্য বুনো কুকুর। এই জানোয়ারগুলোকে দু চোখে দেখতে পারেন না অ্যান্ডারসন। পারেন না এদের নিষ্ঠুর পৈশাচিকতার জন্য। একদিন দূরবীন চোখে লাগিয়ে বনরেখার দিকে তাকিয়ে আছেন তিনি। এমন সময় চোখে পড়ল হন্তদন্ত হয়ে বন থেকে বেরিয়ে ছুটে আসছে একটা কালো ভালুক। তাকে তাড়া করে আসছে 11টা বুনো কুকুর। কুকুরগুলোকে বাধা না দিলে কি ঘটবে তা জানা আছে তার। কয়েক মিনিটের মধ্যেই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে ভালুকটাকে। এক প্রাণীর মাংস খেয়ে আরেক প্রাণী জীবন ধারণ করবে, প্রকৃতিতে এটাই স্বাভাবিক নিয়ম। তিনি নিজেও নিরামিষভোজী নন, তবু মাংসাশী জানোয়ারের শিকার ধরা সহ্য করতে পারেন না। আর বুনো কুকুরকে তো ঘৃণাই করেন। ভালুকটাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। দূরবীনটা সামনের তেপায়ার ওপর রেখে ছুটে গিয়ে ঘর থেকে রাইফেল নিয়ে এলেন। দৌড় দিলেন বিপদগ্রস্ত ভালুকটাকে উদ্ধার করতে। কিছু বুঝে ওঠার আগেই গুলি খেয়ে ধরাশায়ী হলো 3টে কুকুর। চতুর্থটা গুলি খেয়ে ঢলে পড়তেই টনক নড়ল বাকিগুলোর। ছুটে পালাতে শুরু করলো ওরা। কিন্তু ক্ষান্ত হলেন না অ্যান্ডারসন। আবার গুলি করলেন তিনি। পড়ে গেল আরেকটা কুকুর। ট্রিগারে চাপ দিলেন আবার, কিন্তু গুলি বেরোলো না। আর খালি হয়ে গেছে চেম্বার। যাক, কিছু আসে যায় না তাতে। 11টার মধ্যে 5টাকেই দিয়েছেন শেষ করে। রাইফেলটা কাঁধে ফেলে পেছনে ফিরতে যাবেন, হঠাৎ চমকে উঠলেন। বুনো কুকুরের কবল থেকে রেহাই পেয়ে বনে গিয়ে ঢুকছে না ভালুকটা। কয়েক মুহূর্ত রাগত চোখে তাকিয়ে থেকে এখন ঝড়ের গতিতে আক্রমণ করতে ছুটে আসছে তাকে। কুকুরের কামড়ে ব্যথায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে ওটা। বিন্দুমাত্র দ্বিধা না করে ঘুরেই ছুটলেন অ্যান্ডারসন বাংলোর দিকে। কিন্তু পেরে উঠছেন না ভালুকের সঙ্গে। বড় জোর আর 60 গজ দূরে আছে জানোয়ারটা। ওফ ওফ করে চেঁচাতে চেঁচাতে ক্রমেই কাছে চলে আসছে। বুঝতে পারলেন অ্যান্ডারসন পাহাড় বেয়ে বাংলোর বারান্দায় ওঠার আগেই তাকে ধরে ফেলবে ওটা। দিক পরিবর্তন করলেন তিনি। বনরেখা ধরে ছুটতে শুরু করলেন স্টেশনের দিকে। ছুটতে ছুটতেই পকেট হাতড়ে গুলি বের করে পুড়ে নিলেন রাইফেলে। বুঝতে পারছেন ভালুকটা তাকে আক্রমণ না করে ছাড়বে না। গুলি করতেই হবে, নইলে দুঃখ আছে তার কপালে। ভাগ্যক্রমে যদি নাও মারা যান, মারাত্মক আহত হবেন ভালুকের নখের আঘাতে। পাই করে ঘুরে দাঁড়ালেন অ্যান্ডারসন। ভালুকের মুখোমুখি। গজ 15 দূরে রয়েছে ওটা। অ্যান্ডারসনকে দাঁড়িয়ে পড়তে দেখে পেছনের পায়ে ভর দিয়ে মানুষের মতো সোজা হয়ে দাঁড়িয়ে ভালুকীয় কায়দায় কুডিগ্রেস জানিয়ে আবার ছুটে আসতে শুরু করলো ভালুকটা। এভাবে দাঁড়িয়ে দুহাত সামনে বাড়িয়ে ভালুকের ছুটে আসাকে ভালুকের নিবিড় আলিঙ্গনের পূর্ব মুহূর্ত বলেন অনেক শিকারী। যতই রোমান্টিক আর গালভরা নাম দেওয়া হোক, মানুষের সঙ্গে নিবিড় আলিঙ্গন করতে ছুটে আসে না দক্ষিণ ভারতীয় স্লথবিয়ার। আসে ধারালো দাঁতে কামড়ে আর 3 ইঞ্চি লম্বা বাঁকানো তীক্ষ্ণধার নখের আঁচড়ে
চিরে নাকমুখের আকৃতি বদলে দেবার জন্য। পেছনের পায়ের উপর দাঁড়িয়ে পড়ায় ভালুকটার ইংরেজি ভি অক্ষরের মতো বুকটা চিতিয়ে থাকল। গুলি করলেন অ্যান্ডারসন। ভালুকের বুকের ঠিক মাঝখানে গিয়ে বিঁধল প্রচণ্ড শক্তিশালী .405 উইনচেস্টার রাইফেলের বুলেট। অ্যান্ডারসনের ঠিক 2 গজ দূরে এসে হুমড়ি খেয়ে পড়ল ভালুকটা। কয়েক মিনিট জিরিয়ে নিতে বসলেন তিনি। ভালুকটাকে বাঁচাতে পারলেন না বলে তিক্ত হয়ে উঠছে মন। উঠে গিয়ে মরা কুকুরগুলোকে দেখলেন, 3টে মদ্দা আর 2টো মাদি। ওই সময় বুনো কুকুরের অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল, মেরে দেবার জন্য পুরস্কার ঘোষণা করতে বাধ্য হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট। প্রতিটি মদ্দা কুকুরের জন্য 10 টাকা আর মাদি কুকুরের জন্য 15 টাকা করে দেওয়া হতো। বনের নিরীহ জন্তু জানোয়ার, বিশেষ করে হরিণের ভীষণ দুশ্মন এই কুকুর। অনেক সময় এদের অত্যাচারে মাইলের পর মাইল বনভূমি জুড়ে নিশ্চিহ্ন হয়ে যায় হরিণ। কুকুরগুলোকে মারার জন্য অ্যান্ডারসনও পুরস্কার পেয়েছিলেন। তার কাছে মামান্দুর ফরেস্ট বাংলোর আর একটা বড় আকর্ষণ সাগর থেকে বয়ে আসা গা জুড়ানো শীতল হাওয়া। ওখান থেকে মাত্র 75 মাইল দূরে বঙ্গোপসাগর। দুপুর ঠিক 2টোয় বইতে শুরু করে এই হাওয়া। প্রচণ্ড গরমের দিন দুপুরবেলা বাংলোর বারান্দায় বসে এই হাওয়া গায়ে লাগালে ঘুমে জড়িয়ে আসে 2 চোখ। বাংলোয় পৌঁছে হাত মুখ ধুয়ে নাস্তা সারতে সারতে 5:30 বেজে গেল। সেদিন আর মোষ বাঁধার পক্ষে সুবিধাজনক জায়গা খোঁজার সময় নেই। তাই যেমন তেমন জায়গায় বাংলো থেকে মাইল 2 দূরের উত্তর বনরেখার ধারে পাতাবহুল বিশাল এক তেঁতুল গাছের গোড়ায় নিয়ে একটা বাচ্চা মোষ বেঁধে রেখে এলেন। ফিরতে ফিরতে 7টা বেজে গেল। বাকি 2টো বাচ্চাকে গ্যারেজে ভরে রেখে আরোগ্যস্বামীকে রান্নাঘরে ঘুমোবার নির্দেশ দিলেন অ্যান্ডারসন। পরদিন খুব ভোরে উঠেই আরোগ্যস্বামীকে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। 2 মাইল দূরের তেঁতুল গাছটার কাছে পৌঁছে জীবন্ত অবস্থাতেই পাওয়া গেল মোষের বাচ্চাটাকে। ওটাকে নিয়ে গিয়ে যেখানে প্রথম আক্রমণ চালায় বাঘিনী, ঠিক তার কাছে একটা গাছের গোড়ায় বাঁধলেন। গাছটার গোড়ার চারদিক ঘিরে ঘন হয়ে জন্মে আছে সবুজ সুন্দর ঘাস। বাংলোয় ফিরে এসে আরেকটা বাচ্চা নিয়ে পূবের বনরেখার কাছে, যেখানে ভালুকটাকে তাড়া করেছিল কুকুরের দল, সেখানে বেঁধে রেখে এলেন। দ্বিতীয়বার বাংলোয় ফিরে এসে শেষ বাচ্চাটাকে নিয়ে বেরোলেন তিনি। পশ্চিমে রেললাইনের ধার ঘেঁষে বাঁধলেন এটাকে, যেখানে কিছুদিন আগে আহত হয়ে মারা গিয়েছিল বৃদ্ধ রাখাল। দুপুর নাগাদ বাংলোয় ফিরে এলেন আবার। মেঘমুক্ত পরিষ্কার নীল আকাশে বসে তখন আগুন ছড়াচ্ছে সূর্য। ঘামে ভেজা শার্টটা গা থেকে খুলে রেখে ঠান্ডা খাবার খেয়ে নিলেন। তারপর বারান্দায় বসে অপেক্ষা করতে লাগলেন সাগর থেকে বয়ে আসা বাতাসের জন্য। একটু পরই এলো সেই অতি আকাঙ্ক্ষিত বাতাস। নিমেষে ঠান্ডা হয়ে গেল উত্তপ্ত আবহাওয়া। নতুন কিছুই ঘটল না পরবর্তী 2 দিন। রোজ নিয়মিত 3টে মোষের বাচ্চাকে গিয়ে তদারক করে আসেন অ্যান্ডারসন। পঞ্চম দিন বিকেলে ঘটল এক মর্মান্তিক ঘটনা। দক্ষিণ ভারতীয় অঞ্চলের রেল লাইনগুলোর দুপাশে তখন একটু পরপরই উঁচু লোহার খুঁটির মাথায় বসানো কাচের বাক্সের ভেতর কেরোসিনের লণ্ঠন জ্বালিয়ে বসিয়ে দেওয়া হতো রাতের বেলা। এখনকার মতো ইলেকট্রিক সিগন্যাল ছিল না। সিগন্যাল বক্সের ভেতরে জ্বালিয়ে দেওয়া হতো কেরোসিনের বাতি। নিয়মিত বাতি জ্বালানোর জন্য লোক রাখা হতো। সাঁঝের আগে একে একে সবকটা বাক্সে বাতি জেলে রেখে আসতো তারা। মানুষ খেকোটা উদয় হওয়ার পর সাঁঝের অনেক আগেই বাতি জ্বালানোর কাজ সেরে রেখে আসে লাইটম্যান। সেদিন বিকেল 5টায় রেনিগুম্ভোর দিকের আউটার সিগন্যাল বক্সে বাতি জ্বালতে গিয়ে আর ফিরে এলো না একজন লাইটম্যান। 6টা বাজার একটু আগে 7 জন লোকের একটা দল ছুটতে ছুটতে এসে হাজির হলো বাংলোতে। মামান্দুরের স্টেশন মাস্টার তাদের পাঠিয়েছেন। লোকগুলোর মুখে লাইটম্যানের নিরুদ্দেশের কথা শুনে রাইফেল আর রাতের শিকারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তাদের সঙ্গে বেরিয়ে পড়লেন অ্যান্ডারসন। রাতের বেলা একা বাংলোয় থাকতে চাইল না কিছুতেই আরোগ্যস্বামী। সেও চলল তাদের সঙ্গে। তাকে ও অন্য 7 জন লোককে স্টেশন ঘরে পৌঁছে দিয়ে রেল লাইন ধরে পশ্চিম ধারের রেনেগুম্ভোর দিকের আউটার সিগন্যালের পথে হেঁটে চললেন অ্যান্ডারসন। ইনার সিগন্যালের কাছে পৌঁছে বক্সের দিকে তাকালেন। মিটমিট করে জ্বলছে লাল আলো। মারাত্মক বোকামি করেছে লাইটম্যান। দিনের আলো থাকতে থাকতে প্রথমে আউটার সিগন্যালের বাতি না জেলে সে জ্বেলেছে ইনার সিগন্যালের, পরে গেছে আউটার সিগন্যালের কাছে।
ডানে ঘুরে লাইন ধরে এগিয়ে চলেন অ্যান্ডারসন। নজরে এলো আউটার সিগন্যাল পোস্ট। চলতে চলতে তীক্ষ্ণ নজরে পরীক্ষা করতে লাগলেন আশপাশটা। লোকটার চিহ্ন খুঁজছেন, কিন্তু সিগন্যাল পোস্ট পর্যন্ত এসেও সেরকম কোনো চিহ্ন নজরে পড়ল না। সিগন্যাল বক্সের দিকে তাকালেন তিনি। লাল আলো জ্বলছে, তার মানে আউটার সিগন্যালের আলো জেলে ফিরে যাবার সময় আক্রান্ত হয়েছে লোকটা। আরেকটা সম্ভাবনা উঁকি দিল অ্যান্ডারসনের মনে। প্রথমে ইনার সিগন্যাল লাইট জ্বালানোর বোকামি হয়তো করেনি লোকটা, আউটারই জ্বেলেছিল, পরে জ্বেলেছে ইনার। তাহলে আক্রান্ত হওয়ার কথা ইনার সিগন্যাল পোস্ট আর রেল স্টেশনের মাঝামাঝি কোনো জায়গায়। ঠিক কোন জায়গায় আক্রান্ত হয়েছিল লোকটা বোঝার চেষ্টা করলেন তিনি। ইনার সিগন্যাল পোস্টের কাছে একপাশে রেল লাইনের নিচে অনেকখানি চষা জমি আছে, ওখান দিয়ে এসে আক্রমণ করলো। প্রকাশ্য দিবালোকে তা সে যত বড় মানুষ খেকো বাঘই হোক না কেন, ওরকম খোলা জায়গায় দিয়ে এসে মানুষকে আক্রমণ করবে এটা মানতে ইচ্ছে করল না। এমনটা একেবারেই হতে পারে না তা নয়। মানুষ খেকো বাঘের মেজাজ মর্জি আর স্বভাবের কথা কিছুই ঠিক করে বলার উপায় নেই, কিন্তু তবুও কেমন যেন বেখাপ্পা লাগে। হাতঘড়ির দিকে তাকালেন তিনি। 6:55। দ্রুত রাত নামছে। লাইনের নিচের দিকটায় আগের যে তীক্ষ্ণ নজর রেখে ইনার সিগন্যালের দিকে হেঁটে চললেন। ইতিমধ্যেই চাঁদ উঠে পড়ায় গাঢ় হতে পারছে না অন্ধকার। এতে সুবিধে হলো তার। রেল কর্মচারীর ছেঁড়া সাদা ধুতিটা চিনতে পারলেন। থমকে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নালার বুকটা পরীক্ষা করে দেখতে লাগলেন তিনি। একটু পরই চোখে পড়ল যা খুঁজছিলেন। 20 ফুট দূরে নালার একপারে একটা ঢিবি পড়ে আছে। তার কাছেই নালার বুকে পড়ে আছে হতভাগ্য সিগন্যালম্যানের খণ্ডিত লাশ। অতি সামান্যই খেয়েছে বাঘ। গলা ছিঁড়ে ধর থেকে আলাদা করে ফেলেছে মাথাটা। ধরের গজখানেক দূরে পড়ে আছে ওটা। আশেপাশেই কোথাও হয়তো এখন লুকিয়ে আছে বাঘিনী। ঢিবিটার ওপাশে কিংবা তার পাশের ঝোপঝাড়গুলোর কোনো একটাতে। তাই কাছে গিয়ে লাশটাকে দেখার অহেতুক ঝুঁকি নিলেন না। যেহেতু পুরোপুরি খেয়ে যায়নি বাঘিনী, রাতের বেলা যে কোনো এক সময় তার ফিরে আসার সম্ভাবনা আছে। কোথায় বসা যায় ভাবতে শুরু করলেন তিনি। 20 ফুট লম্বা কালভার্টের ঠিক মাঝ বরাবর স্লিপারের ওপর উপুর হয়ে শুয়ে মরির দিকে নজর রাখা যায়। এর ফলে সামনে এবং পেছন দিক থেকে আক্রমণের আশঙ্কা কমে যায় অনেকখানি। কারণ এই দুই দিক থেকে আক্রমণ করতে হলে নালার বুক থেকে কালভার্ট পর্যন্ত 15 ফুট লাফিয়ে উঠতে হবে মানুষ খেকোটাকে। দূর দিয়ে রেল লাইনে উঠে ডান কিংবা বাঁ পাশ থেকেও আক্রমণ চালাতে পারে। সেক্ষেত্রে তার অলক্ষ্যে আসতে পারবে না। ওভাবে এলে খুব একটা সময় পাবেন না তিনি, কিন্তু গুলি করার একটা সুযোগ অন্তত পাবেন। ঝুঁকি আছে, তবু সুযোগটা হাতছাড়া করতে চাইল না তার মন। মানুষ খেকো বাঘ মারতে এসে কষ্ট আর ঝুঁকির ভয় করলে চলে না। বাংলো থেকে বেরোনোর সময় রাইফেলের নলের সঙ্গে টর্চটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছিলেন। হ্যাভারশ্যাকটা স্লিপারের উপর নামিয়ে রেখে তাতে বুকের উপর ভর দিয়ে উপুর হয়ে শুয়ে পড়লেন। এতে শক্ত কাঠের সঙ্গে বুকের যোগাযোগ ঘটল না। দুটো লাইনের মাঝখানের দূরত্ব 5 ফুট 6 ইঞ্চি। কাজেই লম্বা হয়ে শোয়ার পরও পায়ের পাতা রেল লাইনের বাইরে চলে গেল না। অবশ্য 8 ইঞ্চি চওড়া সেগুন কাঠের স্লিপার শোয়ার জন্য আরামদায়ক নয় মোটেও। দ্রুত উজ্জ্বল হয়ে আসছে চাঁদের আলো। ফুটফুটে জ্যোৎস্নায় বেশ ভালোভাবেই চোখে পড়ছে আশপাশের দৃশ্যাবলী। সাদা বালির পটভূমিতে পরিষ্কার দেখা যাচ্ছে নালার বুকের উপর পড়ে থাকা লাইটম্যানের আলাদা হয়ে থাকা ধর আর মাথা। মৃত্যুর নীরবতা বিরাজ করছে চারদিকে। শয়তানের চোখের মতো মিটমিট করে জ্বলছে ইনার সিগন্যালের লাল বাতিটা। স্টেশন ঘরের অবয়ব চোখে পড়ছে এখান থেকে। মানুষ খেকোর আক্রমণ থেকে সম্পূর্ণ নিরাপদ ওর ভিতরে অপেক্ষারত মানুষগুলো, অথচ এর মাত্র কয়েক গজ দূরে মৃত্যুর কত কাছেই না শুয়ে আছেন অ্যান্ডারসন। কথাটা ভাবতেই গায়ে কাঁটা দিল তার। ধীরে ধীরে সময় গড়িয়ে যাচ্ছে। পশ্চিমের জঙ্গলের ভেতর থেকে ঘণ্টাধ্বনির মতো শব্দ করে ডেকে উঠল একটা সম্বর। চলতে শুরু করেছে বাঘিনী? না, কারণ কয়েক সেকেন্ড পর উত্তর পূব থেকে প্রথমটার ডাকের জবাব দিল আরেকটা সম্বর।
এর উল্টো দিকের জঙ্গল থেকে আতঙ্কিত গলায় চেঁচিয়ে উঠল কয়েকটা চিতল হরিণ। নিস্তব্ধ পরিবেশে তাদের ডাক অস্বাভাবিক জোরে এসে কানে বাজতে লাগল। নির্দিষ্ট যে কোনো একদিক থেকে আসছে না ভীত হরিণের ডাক, যেন চতুর্দিক থেকেই চলতে শুরু করেছে একাধিক মাংসাশী জানোয়ার। এই উজ্জ্বল চাঁদনি রাতে কে জানে দল বেঁধে বেরিয়ে পড়েছে কিনা নিষ্ঠুর বুনো কুকুরের দল। রাতের অন্ধকারে কখনো আক্রমণ চালায় না ওরা, তবে পরিষ্কার চাঁদের আলো আর পেটে অতিরিক্ত খিদে থাকলে এর ব্যতিক্রম ঘটে কখনো সখনো। কয়েক মিনিট ডাকাডাকির পর থেমে গেল হরিণগুলো। গভীর হলো রাত, নিঝুম নীরবতা চারদিকে। ঠিক এই সময়ে অদ্ভুত অবিশ্বাস্য ঘটনাটা ঘটতে শুরু করলো। খাড়া করে দিল তার ঘাড়ের লোম। নড়তে শুরু করেছে সিগন্যালম্যানের ছিন্ন মুন্ডু। এতক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল মুন্ডুর চোখ দুটো, এখন ঘুরতে শুরু করেছে। মুন্ডুটার ত্রিসীমানায় কোনো জন্তু জানোয়ার নেই যে ওটাকে নাড়াবে। ঝকঝকে বালির বুকে ওটা একা। নিজের শরীরে কাঁপন অনুভব করলেন অ্যান্ডারসন। ঠান্ডা হয়ে আসতে চাইছে হাত পা। জিভ দিয়ে চেটে নিলেন শুকনো ঠোঁট জোড়া। 1 সেকেন্ড বিরতির পর আবার নড়ে উঠল মাথাটা। বার দুয়েক এপাশ ওপাশ করে গড়িয়ে চলল ধরটার দিকে। গলার কাছে পৌঁছে গড়ানো বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে ফিরল এদিকে। সরাসরি একেবারে তার দিকে যেন দৃষ্টি ফেরালো নিষ্প্রাণ চোখ দুটো। ভূত প্রেতে মোটেই বিশ্বাস নেই অ্যান্ডারসনের। অন্ধকারকেও ভয় করেন না। এর চেয়ে অনেক বিপজ্জনক পরিবেশে মানুষ খেকো বাঘের অপেক্ষায় রাত কাটিয়েছেন তিনি। অর্ধভুক্ত মানুষের দেহ দেখেছেন অনেক। ওগুলোর কাছে বাঘের জন্য ওট পেতে বসেছেন। বেশি পরিশ্রান্ত থাকলে কিংবা ঘুম এলে মরির নড়াচড়াও কল্পনা করেছেন কোনো কোনো সময়। কিন্তু কোনো মানুষের ছিন্নমুন্ডু সত্যি সত্যি নড়ে উঠবে দুঃস্বপ্নে দেখবেন বলেও তিনি ভাবেননি। বাস্তবে দেখা তো দূরে থাক। অথচ অবিশ্বাস করার উপায় নেই, চোখের সামনেই ঘটছে ঘটনাটা। আতঙ্কে চেঁচিয়ে উঠে দৌড় দেবার ইচ্ছাটা অনেক কষ্টে রোধ করলেন তিনি। স্টেশন ঘরটার দিকে তাকালেন। বাতি জ্বলছে। ভূতপ্রেত কাছে এলে নাকি বাতি নিভে যায়, কোথাও যেন শুনেছেন। সেজন্য সিগন্যাল পোস্টের লাল বাতিটার দিকেও তাকালেন একবার। কই না, আগের মতোই মিটমিট করে জ্বলছে ওটা, নির্বিকার। ভূতের উপস্থিতির সংকেত তো দিচ্ছে না। ভয় দমনের চেষ্টা করলেন তিনি। জানেন ভয় পেলে মানুষের স্বাভাবিক চিন্তার ক্ষমতা গুলিয়ে যায়, কাজেই ভয় পাওয়া চলবে না। নিজেকে বোঝালেন ওই মুন্ডু নড়ার নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত কারণ আছে, কি সেটা ভেবে বের করতে হবে। মুন্ডু এবং তার চারপাশের খানিকটা জায়গায় তীক্ষ্ণ নজর বোলাতে লাগলেন তিনি। অল্পক্ষণের মধ্যেই পেয়ে গেলেন জবাব। মুন্ডুটার ইঞ্চি দুয়েক তফাতে বালির উপর দুটো ছোট কালো জিনিসকে নড়তে দেখলেন। ওগুলোর নাম রাইনোসেরস বিটল বা গন্ডার গুবরে, এক জাতের গুবরে পোকা। বিশাল এই পোকাগুলো 1.5 ইঞ্চি লম্বা। নাকের উপর বেরিয়ে থাকা শিংটা দেখতে অনেকটা গন্ডারের শিংয়ের মতো, সেজন্যই ওরকম অদ্ভুত নামকরণ। সাধারণত এরা নিশাচর, কিন্তু বনের পথে হাঁটতে হাঁটতে খুব ভোরে এবং সাঁঝের সামান্য আগেও চোখে পড়ে এদের। গরুর গোবর কিংবা হরিণের লাদির বল বানিয়ে নেয় আশ্চর্য কৌশলে, নিজের দেহের তুলনায় কয়েক গুণ বড় করে। বল বানায় গড়িয়ে নিয়ে যেতে সুবিধা হয় বলে। সেসব বল ঠেলতে ঠেলতে নিয়ে চলে যায় কোনো এক অজানা জায়গায়। শক্তি এদের অসাধারণ। মাত্র 2টো পোকা একসঙ্গে ঠেলে নড়িয়ে ফেলেছিল ওগুলোর চেয়ে অনেক ভারী মুন্ডুটাকে। ঘুরে ফিরে গিয়ে কাটা গলার ওপর মুন্ডুটা বসে যাবার পর ওটাকে আর নাড়াতে সক্ষম হয়নি ওরা। আরো আগেই কারণটা বুঝে ফেলতেন অ্যান্ডারসন, যদি না ঠিক তার দিকেই ঘুরে যেত মুন্ডুটার চোখ দুটো। কাটা গলার কাছে যাওয়াটাও আরেকটা চমক, কিছুটা কাকতালীয় বলা যায়। ব্যাপারটায় এতই অভিভূত হয়ে পড়েছিলেন তিনি, স্বাভাবিক চিন্তাশক্তিও লোপ পেয়েছিল কিছুক্ষণের জন্য। এমনকি মানুষকে কোটার কথাও ভুলে বসেছিলেন। ইচ্ছে করলে তখন কালভার্টের উপর উঠে এসে সহজেই তাকে আক্রমণ করে বসতে পারত বাঘিনীটা। রাত 1:45 বাজল।
হঠাৎ বুকের নিচে রেল লাইনের কম্পন অনুভব করলেন অ্যান্ডারসন। দূর থেকে একটা গুম গুম শব্দ ভেসে আসছে, ক্রমেই বাড়ছে শব্দটা। এরপর ভেসে এলো হুইসেলের তীক্ষ্ণ শীষ। এগিয়ে আসছে ট্রেন। একটু পরই হেডলাইটের তীব্র উজ্জ্বল আলো এসে পড়ল অ্যান্ডারসনের গায়ে। মাদ্রাজ থেকে আসছে বোম্বে মেল। উঠে পড়লেন অ্যান্ডারসন। হ্যাভারশেকটা তুলে নিয়ে দ্রুত চলে এলেন কালভার্টের বাইরে। লাইন থেকে নেমে সরে দাঁড়ালেন দুপা। ড্রাইভার যে এত রাতে তাকে এখানে দেখে অনেক কিছু সন্দেহ করে বসতে পারে ভুলেই গেলেন। হেডলাইটের আলোয় অ্যান্ডারসনকে স্পষ্ট দেখতে পেল ড্রাইভার। রাইফেলটা শরীরের আড়ালে থাকায় ওটা নজরে পড়েনি তার। প্রথমেই ভাবল আত্মহত্যার কথা, কারণ রেলে তার দীর্ঘ চাকরি জীবনে এমন ঘটনা ঘটতে দেখেছে। আচমকা এসে লাইনের উপর ঝাঁপিয়ে পড়েছে মানুষ, চাকার নিচে শরীর পেতে দিয়েছে। তার ধারণা শেষ মুহূর্তে সাহস হারিয়ে লাইনের উপর থেকে নেমে পড়েছেন অ্যান্ডারসন। আচমকা হাতল চেপে ধরায় চাকার সঙ্গে সংঘর্ষ বাঁধল ব্রেকের। ঘটাং ঘটাং করে উঠল। বাষ্প নিষ্ক্রমণের তীক্ষ্ণ হিসিস আওয়াজ তুলে অ্যান্ডারসনকে অতিক্রম করল ইঞ্জিনটা। তারপরই অচল হয়ে দাঁড়ালো। ভারী বুট পায়ে ইঞ্জিন থেকে লাফিয়ে নেমে এলো ড্রাইভার আর তার সহকারী দুই ফায়ারম্যান। খপ করে দুদিক থেকে চেপে ধরল অ্যান্ডারসনের দুহাত। তাদের ধারণা যে ভুল তা বুঝতে দেরি হলো না। ইতিমধ্যে সবকটা কামরার জানলা থেকে বেরিয়ে এসেছে অসংখ্য মুখ। শত কণ্ঠে প্রশ্ন উঠল, ব্যাপার কি? আচমকা মাঝপথে গাড়ি থামল কেন? আসল কথাটা জানাতেই হলো অ্যান্ডারসনকে। মরিটা কোথায়? জানতে চাইল মাঝবয়সী অ্যাংলো ইন্ডিয়ান ড্রাইভার। আঙুল তুলে লাশটা দেখালেন তিনি। পাগল নাকি, এরকম জায়গায় পড়ে আছেন? এছাড়া কোনো পথ ছিল না, শান্ত কণ্ঠে জবাব দিলেন অ্যান্ডারসন। বদ্ধ উন্মাদ। নিজের কপালেই টোকা দিয়ে অ্যান্ডারসনের পাগলামিটা ঠিক কোনখানে বুঝিয়ে দিল ড্রাইভার। তারপর দুই সহকারীকে নিয়ে গিয়ে উঠল ইঞ্জিনে। কয়েক মিনিট পর আবার চলতে শুরু করলো ট্রেন। ড্রাইভারের বদ্ধ উন্মাদকে সেই জায়গায় একা ফেলে রেখে ছুটতে শুরু করলো বোম্বের দিকে। এত শোরগোলের পর বাঘিনীর আর এদিকে আসার সম্ভাবনা কম। তবু কালভার্টের ওপরে গিয়ে আবার শুয়ে পড়লেন অ্যান্ডারসন। 2:30 নাগাদ আবার কেঁপে উঠল লাইন। লাফ দিয়ে উঠে দৌড়ে কালভার্ট পেরিয়ে গিয়ে লুকিয়ে পড়লেন লাইনের নিচে একটা ঢিবির আড়ালে। দ্বিতীয়বার আর বদ্ধ উন্মাদ সাজার কোনো অভিরুচি তার নেই। কে যায় অহেতুক একগাদা প্রশ্নের মুখোমুখি হতে? এর চেয়ে মানুষ খেকো বাঘের মুখোমুখি হওয়া বরং অনেক স্বস্তির। অ্যান্ডারসনকে দেখতে পেল না এই ট্রেনের ড্রাইভার। পার হয়ে গেল ট্রেনটা। 4টে নাগাদ তৃতীয়বারের মতো লাইন কাঁপল। আবার লুকিয়ে পড়লেন অ্যান্ডারসন। এবার উল্টো দিক থেকে এলো ট্রেন। বোম্বে থেকে আসছে মাদ্রাজ মেল। মামান্দুরে মেল ট্রেন থামে না। পূর্ণগতিতে কালভার্ট পেরিয়ে চলে গেল এটাও। একটু পরেই ভোরের আভাস পেয়ে জেগে উঠল ময়ূরের দল। ডাকটা যেন কেমন, অ্যান্ডারসনের কাছে মনে হয় কান্নার মতো। টেনে টেনে চিৎকার করে কাঁদে ওরা। পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ে সেই ডাক। ময়ূরের মতো অত কাঁদতে ইচ্ছে করে না বনমৃগে। দেখতে যেমন সুন্দর, স্বরটাও তেমনি। ফর্সা হয়ে এলো পূবের আকাশ। কালো মখমলের পটভূমিকায় যেন হালকা ধূসর একটা পোজ দিয়ে গিয়েছে কেউ। পশ্চিম পাহাড়ের মাথার উপরে চলে গেছে চাঁদটা, কিন্তু খানিক আগের উজ্জ্বলতা আর নেই। সূর্যের আগমনের সঙ্গে সঙ্গে তার অহংকার শেষ। বেশ দ্রুত কালো মখমল বিদায় নিল পূব আকাশ থেকে। তার জায়গা দখল করল পাটল বর্ণ। একটু পরে ফিকে লাল, তারপর গোলাপি রং ধারণ করলো আকাশ। গোলাপিও পরিবর্তিত হলো এক সময়। তার জায়গা দখল করলো কমলা, তারপর গাঢ় লাল, সবশেষে আগুন রং। দ্রুত উজ্জ্বল হয়ে উঠছে সূর্যরশ্মি। ছুটে যাওয়া মেঘের গায়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করছে বিচিত্র বর্ণালী। তারপর হঠাৎ গুটির ভেতর থেকে রঙিন প্রজাপতি বেরিয়ে আসার মতো পাহাড়ের ওপার থেকে বেরিয়ে পড়ল সূর্য। এতক্ষণ রঙের খেলা বসিয়েছিল শুধু আকাশে, এখন জঙ্গলের বুক থেকে উঠে যাওয়া কুয়াশার গায়েও রামধনুর সৃষ্টি করল। আরেকটা সম্ভাবনাময় সুন্দর দিনের শুরু। চারপাশের জঙ্গল থেকে গলা ছেড়ে গাইছে পাখপাখালিরা।
নতুন দিনকে সাদর অভ্যর্থনা জানাচ্ছে। প্রতিটি গাছের শাখা ঝোপঝাড়ে প্রাণের পরশ, তাজা পরিষ্কার বাতাস। ভারতীয় জঙ্গলের অপরূপ এই দৃশ্য জীবনে বহুবার দেখেছেন অ্যান্ডারসন, তবু প্রতিবারই নতুন লাগে। স্থির দৃষ্টিতে এখনো তার দিকে তাকিয়ে আছে মুন্ডুটার চোখ দুটো। নিজেদের কাজ সেরে, অর্থাৎ মৃতের গা থেকে মাংস খেয়ে রাত থাকতেই প্রস্থান করেছে দুটো গন্ডার কুকুরে। আর এখানে পড়ে থাকার কোনো মানে নেই। উঠে পড়লেন তিনি। ক্লান্ত পদক্ষেপে ধীরে ধীরে স্টেশন ঘরের দিকে হেঁটে চললেন। স্টেশন মাস্টারকে জানালেন লাশটা কোথায় পড়ে আছে। তার দায়িত্ব শেষ। মৃতের শেষকৃত্যের সমাধানের জন্য আত্মীয় স্বজনদের খবর দেওয়ার ব্যবস্থা স্টেশন মাস্টারই করবেন। বাংলোয় ফিরে এলেন অ্যান্ডারসন। গোসল সেরে খেয়ে দিয়ে 8টা নাগাদ শুয়ে পড়লেন। ঘুম আসতে দেরি হলো না। দুপুরের দিকে চোখ মেললেন একবার, কিন্তু সাগরের শীতল হাওয়া গায়ে লাগতেই আবার ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল বিকেল 4টে। ঝরঝরে হয়ে গেছে সমস্ত দেহ মন। একই সঙ্গে লাঞ্চ ও চা খাওয়ার কাজটা দ্রুত সেরে নিলেন। খেতে খেতেই আরোগ্য স্বামীর কাছ থেকে মোষের বাচ্চাগুলোর খবরাখবর নিলেন তিনি। বাচ্চাগুলোকে দেখে এসেছে আরোগ্য স্বামী। সবকটাই বহাল তবিয়তে আছে। অবস্থা দেখে মনে হচ্ছে ওগুলোকে খাবার ইচ্ছে নেই বাঘিনীর। আর একবার অস্ত গেল সূর্য। বনের উপর ছড়িয়ে পড়ল উজ্জ্বল চন্দ্রালোক। হঠাৎ জঙ্গলের পথে পথে একাকী হেঁটে বেড়ানোর ইচ্ছে পেয়ে বসলো অ্যান্ডারসনকে। এই জ্যোৎস্নার আলোয় বনরেখা ধরে হাঁটতে খুব ভালো লাগে তার। বনে মানুষ খেকোটা না থাকলে খুব ভালো হতো, কিন্তু ইচ্ছে যখন প্রবল হয়ে ওঠে মানুষের, তখন তাকে ঠেকানো যায় না, বিশেষ করে অ্যান্ডারসনদের মতো মানুষদের। বরং ভেবে ভেবে যুক্তি খাড়া করলেন, রাতের বেলা মানুষের টোপ দেখলে লোভ সংবরণ করা সহজ হবে না বাঘিনীর পক্ষে। গুলি করার একটা সুযোগ পেয়েও যেতে পারেন তিনি। যতভাবেই মনকে বোঝান না কেন, কাজটা যে মোটেই উচিত হবে না এটাও বুঝতে পারছেন। জামা কাপড় পরে তৈরি হতে শুরু করলেন তিনি। ব্যাঙ্গালোর থেকে আসার সময় খাকি পোশাক আর রাতে মাচায় বসলে কাজে লাগতে পারে ভেবে শুধু একটা কালো শার্ট এনেছেন। সেটা বাঘের চোখে নাও পড়তে পারে, তাই আরোগ্য স্বামীর কাছ থেকে একটা সাদা কুর্তা চেয়ে নিলেন তিনি। বাতাসে পতপত করে উড়বে ঢোলা কুর্তার ঝুল, এতে সহজেই আকৃষ্ট হয়ে পড়বে বাঘী। মাথায় একটা সাদা পাগড়ি বেঁধে নিলেন, এটাও আরোগ্য স্বামীর জিনিস। পাগলা সাহেবটা যে আত্মহত্যা করতে চলেছেন, খবরটা আরোগ্য স্বামীর মুখ থেকে দ্রুত জেনে গেল গায়ের লোকে। তারা নিশ্চিত আগামী দিন সকালে উঠে তাকে আর জীবন্ত দেখতে পাবে না। বাধা দেওয়ার চেষ্টা করলো দু একজন। মুচকি হেসে তাদের অনুরোধ এড়িয়ে গেলেন অ্যান্ডারসন। বাংলোর কাছের বনরেখা ধরে হাঁটা শুরু করলেন তিনি। খানিকটা এগিয়ে ঘুরে গেলেন পূব দিকে। ঘড়িতে দেখলেন 7:30। প্রতিটি ঝোপঝাড়, গাছের গুড়ি আর পাথরের দিকে খেয়াল রাখতে রাখতে এগোলেন তিনি। ঘাড় ঘুরিয়ে পেছনেও তাকাচ্ছেন মাঝে মধ্যে। চাঁদের উজ্জ্বল আলোয় অন্ধকার ছায়া পড়েছে ঝোপগুলোর তলায়। ছোট ছোট কাঁটা ঝোপ আর লম্বা ঘাসগুচ্ছের রং হয়ে উঠেছে ফ্যাকাশে ধূসর। রংটা এমনই, ওইসব ঝোপঝাড়ের ভেতরে ঘাপটি মেরে বাঘিনী বসে থাকলে চোখে পড়বে না। তার মানে চোখের ওপর নির্ভর করা যাবে না, একমাত্র কানই ভরসা। একটু পরপরই শীষ দিচ্ছেন আর গুনগুন করে গান গাইছেন তিনি। কাছাকাছি থাকলে যাতে শুনতে পেয়ে দেখতে আসে বাঘিনী। আধ মিনিট পরপর গান থামিয়ে দাঁড়িয়ে পড়ছেন, কান খাড়া করে শুনছেন অস্বাভাবিক কোনো শব্দ কানে আসে কিনা। বনে নিশাচর জীবের অভাব নেই, নানা ধরনের শব্দ কানে আসছে তার। ঘাসে ঢাকা উপত্যকার কাছ দিয়ে চলার সময় হঠাৎ একটা মৃদু খসখস শব্দ কানে এলো। চমকে উঠলেন না। এই শব্দ চুপি চুপি এগিয়ে আসা বাঘিনীর নয়, কাঠ ইঁদুরের ছুটে পালানোর শব্দ। তারপর ঘাসের বুকে একটানা সরসর আওয়াজ। বুকে হেঁটে এগোচ্ছে সাপ, কিংবা কুণ্ডলি পাকাচ্ছে ঘাসের উপর পড়ে থেকে। যতদূর মনে হয় রাসেলস ভাইপার। হঠাৎই সাঁই করে বাতাস কেটে আকাশ থেকে নেমে এলো এক বিশাল পেঁচা। ঝাঁপিয়ে পড়ল তৃণভূমিতে খাবার খুঁজে বেড়ানো একটা খরগোশের পিঠে। ধারালো নখর পিঠে বিত্তে যন্ত্রণায় কোকিয়ে উঠল খরগোশটা। কানই দিল না অদ্ভুত চেহারার ভুতুরে পাখিটা।
বরং শক্ত ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করলো হতভাগ্য প্রাণীটার মাথায়। এসব দৃশ্য সইতে পারেন না অ্যান্ডারসন। বুঝতে পারছেন ক্ষুধার্ত পাখিটার খাবার ছিনিয়ে নিচ্ছেন, তবুও এগিয়ে গেলেন সেদিকে। তাকে দেখেই বিশাল দুই ডানা ছড়িয়ে মুরগি যেমন ছানাকে আড়াল করে, তেমনি খরগোশটাকে আড়াল করার চেষ্টা করলো পেঁচা। শেষ পর্যন্ত ওটাকে ছেড়ে দিয়ে উঠে যেতে বাধ্য হলো। অবশ্যই পড়ে থাকা খরগোশটার কাছে বসে ওটার পিঠ আর মাথা ঘষে দিতে লাগলেন তিনি। জ্ঞান ফিরে পেয়েই দারুণ পা ছোড়াছড়ি শুরু করল। আলতো করে ওটাকে ঘাসের উপর নামিয়ে রাখলেন। একবার তার দিকে চেয়ে লম্বা লম্বা লাফে গিয়ে ঘাস বনে ঢুকে পড়ল ছোট্ট প্রাণীটা। বাইসন নেই এখানকার জঙ্গলে, হাতিও নেই, কিন্তু প্রচুর পরিমাণে ভালুক আছে। আর একটু এগুতেই বিচিত্র একটা শব্দ তার কানে। ব্যাকপাইপ বাজানোর পোপো আর রেগে যাওয়া মৌমাছির বোঁবোর মাঝামাঝি একটা শব্দ। যতই এগোচ্ছেন বাড়ছে শব্দটা। তারপর বদলে গিয়ে প্রথমে ঘোঁতঘাত, পরে ভাঙা কাশির মতো হুক হুক, এরপর ঘ্যানঘ্যানানি ও সবশেষে অধৈর্য গোঁ গো। শব্দের ওই বিচিত্র পরিবর্তন শুনে না হেসে পারা যায় না, যেন ঝোপের মধ্যে ভাড়ামির খেলা দেখাচ্ছে কোনো ভার। কয়েক পা এগুতেই জানোয়ারটা চোখে পড়ল। ডানে সাদা পিঁপড়ের বিশাল ঢিবি, ওটার উপর হুমড়ি খেয়ে পড়ে মাথাটা গর্তের ভেতর ঢুকিয়ে দিয়েছে একটা কালো ভালু। নাক ঝাড়ছে, অভিশাপ দিচ্ছে, অভিযোগ করছে হতচ্ছাড়া পিঁপড়েগুলোর বিরুদ্ধে। নাগালের মধ্যে পেলে দেখে নেবে বলেও শাসাচ্ছে। তারপর যেই এক আধটা পিঁপড়েকে টেনে নিতে পারছে জিভ দিয়ে, খুশিতে বিচিত্র শব্দ করে উঠছে। ভালুকটার কাজে বাধা দিলেন না তিনি, হালকা পায়ে চলে গেলেন পাশ দিয়ে। নিজের কাজে এতই মগ্ন ভালুকটা একটা জলজ্যান্ত মানুষ যে চলে গেল টেরও পেল না। এগিয়ে চললেন অ্যান্ডারসন। পেছনে সাদা পিঁপড়ের বিরুদ্ধে ভালুকের যুদ্ধ ঘোষণার আওয়াজ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো ক্রমে। বনরেখা ধরে আরো ঘন্টা দুই হাঁটার পর ঘুরে দাঁড়ালেন তিনি। ফেরার পথে সেই পিঁপড়ের ঢিবিটার কাছে এসে দেখলেন আকারে আগের অর্ধেক হয়ে গেছে ওটা। বোঝা গেল যুদ্ধে জিতে শেষ পর্যন্ত ভরা পেটেই বাড়ি ফিরে গেছে ভালুক। এই পর্যন্ত বাঘিনীর কোনো সাড়াই পাননি অ্যান্ডারসন। উত্তরের বনরেখার কাছে এসে আবার চলতে শুরু করলেন। আগেরটার মতো সরল রেখায় চলেনি এটা, প্রায় বেঁকে চুড়ে কোণ আর অর্ধবৃত্ত সৃষ্টি করে এগিয়ে গেছে খাড়া পাহাড়টার পাদদেশ পর্যন্ত। পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে একটা ঝর্ণা। চাঁদের আলোয় মিষ্টি রিমঝিম শব্দ তুলে পাহাড় বেয়ে নেমে আসছে যেন তরল রূপার স্রোত। ঝর্ণার কাছে পৌঁছে থেমে দাঁড়ালেন অ্যান্ডারসন। উবু হয়ে পানি তুলে নিলেন বাঁ হাতের আঁচলা ভরে। বাটটা মাটিতে ঠেকিয়ে রাইফেলের নলের কাজটা ধরে রাখলেন ডান হাতে। চোখের কোণ দিয়ে দেখতে লাগলেন নিজের দুপাশের ঝোপঝাড়গুলো। কান খাড়া করে রাখলেন সন্দেহজনক যে কোনো রকম শব্দ শোনার জন্য, কিন্তু কিছুই চোখে পড়ল না তার। পাথরের গা বেয়ে ঝর্ণার পানি বয়ে যাবার মৃদু আওয়াজ ছাড়া কানে এলো না আর কোনো শব্দ। ফন্দিটা কোনো কাজেই লাগলো না। এ তল্লাটে নেই নাকি মানুষ খেকোটা? আবার চলতে শুরু করলেন। পাহাড়ের পরের মোড়টার কাছেই একটা মোষের বাচ্চা বাঁধা আছে। জীবন্তই দেখলেন ওটাকে। পাশ দিয়ে যাবার সময় বোকা বোকা চোখে তার দিকে তাকিয়ে থাকলো বাচ্চাটা। ভাগ্যিস কথা বলতে পারে না ওরা, নইলে যদি কৈফিয়ত চাইতো তাকে এভাবে জঙ্গলের মধ্যে বেঁধে রাখা হয়েছে কেন, কি জবাব দিতেন তিনি? নিজেকে অপরাধী বলে মনে হলো তার। বাচ্চাটার দিক থেকে চোখ ফিরিয়ে নিলেন তিনি, কিন্তু অপরাধবোধটা গেল না মন থেকে। এগিয়ে চললেন। আরো একটু গিয়ে খাড়া পাহাড়ের পাদদেশে বাধা পেয়ে শেষ হয়ে গেছে বনের সীমারেখা। বন আর পাহাড়ের সীমারেখায় এখানে জন্তু জানোয়ার চলার একটা সরু পথ আছে। চলতে চলতে অকস্মাৎই মোড় ঘুরে বনের গভীরে ঢুকে গেছে পথটা। এই পথ ধরে বনে ঢোকা এখন সাংঘাতিক বিপজ্জনক, কারণ এতক্ষণ পর্যন্ত যদি সত্যি অ্যান্ডারসনকে অনুসরণ করে এসে থাকে মানুষ খেকোটা, তবে ওখানে ঢোকা মাত্রই আক্রমণ করবে। আর রাতের বেলা খোলা জায়গার চেয়ে ঘন ঝোপঝাড়ে ছাওয়া বনের ভেতর আক্রান্ত হওয়া অনেক অনেক বেশি বিপজ্জনক। অনেক সাহস দেখিয়েছেন, এই দুঃসাহসটা আর করলেন না। বোকামি না করে ঘুরে দাঁড়ালেন। ফেরার পথে এক জায়গায় বিশাল একটা গোখরোকে ইঁদুর গিলতে দেখলেন।
ইতিমধ্যে ইঁদুরটা 2/3 ঢুকে গেছে সাপের মুখের ভেতর। পেছনের খানিকটা আর লেজটা শুধু বাইরে আছে। তাকে দেখেই মাটি থেকে 2 ফুট ওপরে মাথা তুলে ফেলল সাপটা। মুখ থেকে বাঁকা হয়ে ঝুলছে ইঁদুরের লেজ। চাঁদের আলোয় চিকচিক করছে সাপের ঠান্ডা চৌচোরা। জোরে জোরে মাটিতে লাথি মারতে শুরু করলেন অ্যান্ডারসন। রাইফেলের বাটে থাবা মারলেন বাঁ হাতে। এমন অদ্ভুত কাণ্ড বোধহয় এর আগে কখনো দেখেনি সাপটা। ঘাবড়ে গেল, মুখ থেকে উগড়ে দিল ইঁদুরটাকে। তারপর আস্তে ফনা নামিয়ে ঢুকে পড়ল পাশের একটা ঝোপে। ঘড়ি দেখলেন অ্যান্ডারসন, 2:45 বাজে। ইতিমধ্যেই 20 মাইল হেঁটে ফেলেছেন তিনি, অথচ কোথাও বাঘিনীর বিন্দুমাত্র সাড়াও পাননি। আরো 2টো বনরেখা ঘুরে দেখা বাকি রয়ে গেছে এখন। দক্ষিণ পূবেরটা, এখানে আসা অবধি ওদিকে একবারও তিনি যাননি, এবং দক্ষিণ পশ্চিমেরটা যেদিকে মারা পড়েছে রেল কর্মচারী। ভেবেচিন্তে ওদিকটাই প্রথমে ঘুরে দেখা স্থির করলেন। তবে খানিক বিশ্রাম দরকার। বাংলোর কাছাকাছি এসেই পড়েছেন, বিশ্রামের অসুবিধে হলো না। বারান্দায় উঠে জিরিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লেন। চলে এলেন রেল লাইন পেরিয়ে মাইলখানেক পশ্চিমে। ঠিক এই সময় অখণ্ড নীরবতা ভেঙে খান খান করে দিয়ে ডেকে উঠল বাঘিনী। সামনে বড়জোর 2 ফার্লং দূরে রয়েছে, তার সঙ্গে একই বনরেখা ধরে হাঁটছে সে। চলার গতি বাড়িয়ে দিলেন তিনি। 50 গজ এগিয়ে একটা বুনো আপেল গাছের গোড়ায় লুকিয়ে পড়লেন। সেফটি ক্যাচ সরিয়ে দিয়ে রাইফেল তুলে নিলেন কাঁধে। বাঘের মৈথুনকাল চলছে এখন, নিশ্চয়ই বাঘ খুঁজে বেড়াচ্ছে বাঘিনী। একবার দ্বিধা করে বুক ভরে দম নিয়ে মদ্দা বাঘের অনুকরণে জোরে এক হাত ছাড়লেন। প্রায় সঙ্গে সঙ্গেই জবাব এলো। যতটা দূরে আছে ভেবেছিলেন তিনি, তার চেয়ে অনেক কাছে রয়েছে বাঘিনী। বড় জোর 100 গজ। আর ডাকার সাহস হলো না তার। অত কাছ থেকে ডাকলে মানুষের গলা চিনে ফেলবে ওটা। বড় বড় শিকারীরা বলেন, বেশি কাছ থেকে কখনো এভাবে বাঘকে ডাকা উচিত নয়, কারণ তাতে মানুষের কণ্ঠস্বর চিনে ফেলার ভয় থাকে। চিনলে সন্দিহান হয়ে উঠবে, সতর্ক হয়ে যাবে। মানুষ খেকো হলে তো সরে পড়ার প্রশ্নই ওঠে না, দেখতে আসবেই। মানুষ খেকো না হলেও আসার সম্ভাবনা প্রচুর, কারণ মদ্দা হোক মাদি হোক, সঙ্গী খুঁজে বেড়াচ্ছে তখন সে। যদি দেখে বাঘ নয় মানুষ, তাকে ঠকানো হয়েছে, ভয়ঙ্কর ক্ষিপ্ত হয়ে উঠবে। মানুষ খেকো না হলেও আক্রমণ করে বসতে পারে। ডাক চিনে ফেললে মানুষ খেকোর বেলায় সবচেয়ে বড় ভয়টা হলো সতর্ক হয়ে আসবে সে, তাতে গুলি করার সুযোগ খুবই কম। চুপ করে রইলেন অ্যান্ডারসন, ছায়ায় মিশে রয়েছে, গাছটার মতোই স্থির। 30 সেকেন্ড পর বনরেখার ধারে একটা ঝোপের ভিতর থেকে বেরিয়ে এলো বাঘিনী। তার কালো হলুদ জোড়াকাটা চামড়ায় খেলা করছে চাঁদের আলো। আস্তে আস্তে চলে এলো একেবারে গাছটার সামনে, পাশ কাটিয়ে চলে যেতে শুরু করল। এখনো দেখেনি তাকে, বোঝা গেল কিছুই সন্দেহ করে। বাঘিনীর কানের পাশে গুলি করলেন অ্যান্ডারসন। আস্তে করে মাটিতে শুয়ে পড়ল জানোয়ারটা। লেজের ডগাটা শুধু কাঁপলো বার দুয়েক। এত সহজে মেরে ফেলতে পারবেন ভয়ঙ্কর মানুষ খেকোটাকে কল্পনাও করেননি অ্যান্ডারসন। আক্রান্ত হলেন না, বাঘটা টেরও পেল না শিকারের উপস্থিতি, সামান্য প্রতিবাদ করার সুযোগও পেল না। মোট কথা, এভাবে মেরে ফেলাটা পছন্দ হলো না তার, বরং কিছুটা হতাশই হলেন খেলাটা জমল না বলে।